দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে রেমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিহ্ন। মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় রেমালের ভয়াবহ তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগরের গাবরা ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে ২৭ গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সুন্দরবনে ২ ঘন্টা ধরে চলা রেমালের তাণ্ডবে দুবলা, কটকা, কচিখালী ও হিরন পয়েন্ট এলাকা ৭ থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। দুবলার অস্থায়ী সুটকিপল্লির কাঁচা ঘর সহ কয়েকটি বন অফিস ও টহল ফাঁড়ির রান্নাঘর সহ অফিসের টিনের চালা উড়ে গেছে। এছাড়াও সুন্দরবনের বিভিন্ন বন অফিস এলাকায় কর্মকর্তা ও বন্যপ্রাণীদের মিঠা পানির একমাত্র উৎস পুকুরগুলো জলোচ্ছ্বাসের লোনা পানিতে তলিয়ে গেছে। বনের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে। ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা। ঝড়ের তাণ্ডবে ৩ জেলায় মৃত্যু হয়েছে শিশুসহ ৪ জনের। এদিকে বন্ধ আছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরায় কতটুকু আঘাত এনেছে, এর সর্বশেষ ক্ষয়ক্ষতির কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিয়া, আসলে ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতির বিষয়টি, আমরা সাতক্ষীরাতে গাছপালা ভেঙে যাওয়া, বাড়িঘর কিছুটা ভেঙে যাওয়া এমনকি খবরই আমরা পেয়েছি। যেহেতু শহর রক্ষা যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো ভেঙে না যাওয়ার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা কিছুটা কম। তবে ঘূর্ণিঝড়ের যে পরবর্তী যে পরিস্থিতি, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে চলে যায় পরের দিনের আবহাওয়া কিন্তু অনেকটাই ভালো হতে শুরু করে, কিন্তু এইবারের পরিস্থিতিটা কিন্তু কিছুটা ভিন্ন। এখনও কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন সাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে। জোয়ারের সময় এখন সাগর উত্তাল, কোনো ধরনের মাছ ধরার ট্রলার, নৌকা কোনো কিছুই কিন্তু চলাচল করছে না। এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে যেটি কথা বলে আমরা জানতে পারলাম যে বিগত ঝড়গুলোতে কিন্তু পরের দিনের আবহাওয়া তারা বলেন যে মোটামুটিভাবে বৃষ্টি হয় বা বৃষ্টি কমে যায়, কিন্তু আজকে কিন্তু এখানে একেবারে ভিন্ন পরিস্থিতি। যতক্ষণ বাড়ছে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, বাতাসের গতি কিন্তু আমরা দেখছি বেশ ভালো মতোই গতিতে বাতাস বয়ে যাচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এবং এই ঝড়ের কিন্তু পূর্বাভাসে কিন্তু বলাই হয়েছিল যে আপনার পরবর্তী 2 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু সেই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। তবে শহর রক্ষা বাঁধগুলো টিকে যাওয়ায় কিন্তু এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ তেমন কি হয়নি। সাধারণ মানুষ বলছেন যে এই যে শহর রক্ষা বাঁধগুলো ঠিক থাকলে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা অনেকটাই কমে যায়। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী কাজী সাইদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কি অবস্থা দেখতে পাচ্ছেন আর ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন জানাবেন। এখনো কিন্তু অডিও লাইনগুলো বন্ধ করে দেন, ব্যাগটা কম করে দেন। আর বাতাস বাতাস রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন বাতাস রয়েছে। আর এছাড়া নিম্ন অঞ্চল কিন্তু সমস্ত প্লাবিত হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু গাছপালা পড়ে গেছে। এছাড়া যে বাসা বাড়ি আমরা খবর নিয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বাসা বাড়ি চালা কিন্তু আসলে
উঠে গেছে। বলা যায় যে আসলে প্রচুর পরিমাণে ক্ষতি করছে, যদিও মূল আঘাতটি কুয়াকাটা উপজেলায় আমলে আসছে। তারপরে ঢাকার যে কাজ এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। ঘূর্ণিঝড় রেমালের কারণে যেই ঘটনাটি ঘটছে সারা দেশে, বরিশালেও তার ব্যতিক্রম নয়। আমরা যে তথ্যটি আজকে সদ্য পেয়েছি, কিছুক্ষণ আগে বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল শহরে 2 জন এবং বাখেরগঞ্জে গাছ পড়ে 1 জন নিহতর ঘটনা রয়েছে। এছাড়াও বরিশালের যেই আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে আশ্রয়ণ সেবাদার্থী কিন্তু বাড়ছে, এবং এই বাড়ার কারণে এখন পর্যন্ত প্রায় 27,000 লোক কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যেখানে গাছ পড়েছে, তাছাড়া বিদ্যুতের তার খুঁটি উপরে পড়েছে, সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যারা বাহিনী রয়েছে তারা কাজ করবে। যেহেতু বৃষ্টি চলছে, এই বৃষ্টি কিছুটা কমলেই এই কার্যক্রম শুরু হবে। তো আপনাকে একটু জানাতে চাই, বরিশালের যে অন্যান্য উপজেলাগুলোতে রয়েছে সেখানের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, কারণ সেখানেও পানি উঠে ভরে গিয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছি, ইতিমধ্যে নদীবেষ্টিত যে উপজেলাগুলো সেখানের অবস্থা কিন্তু খুবই দুর্বিষহ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই সড়কটি, এখানেও কিন্তু ভেঙে চুরে একদম একাকার হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, প্রচুর পরিমাণে বাতাসও বইছে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে বিপদসীমার উপরে কিন্তু পানি উঠে গিয়েছে। যেহেতু 2.14 মিলিমিটার সেন্টিমিটার পানি বিপদসীমা, সেখানে কিন্তু 2.26 অর্থাৎ সেখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সকালে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বরিশালে কিন্তু প্রায় 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি তথ্য আমাদের আবহাওয়া অফিস দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বারবারই বলে যাচ্ছেন যে বৃষ্টির যদি প্রবণতা কমতে আরও সময় লাগবে, কমার পরপরই হয়তোবা তারা বুঝতে পারবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। যেহেতু তারা 24,000 জিও ব্যাগ ইতিমধ্যে প্রস্তুত করেছে, নদী এবং তীরবর্তী এলাকা যেসব জায়গায় তীব্র ভাঙন দেখা দিবে সেখানে এই সব জিও ব্যাগ ফেলে মানুষের চলাচল উপযোগী যেন করতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম, কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছেন যে ধান কাটা প্রায় শেষ, যে ধান আছে সে ধানে আসলে কৃষকের যে ক্ষতিটা হবে হয়তোবা সরকারের প্রণোদনায় কিছুটা ক্ষতি উঠতে পারবে। তবে মৎস্য চাষিরা কিন্তু খুবই বিপাকে পড়েছে, তার কারণ প্রতিটি পুকুর ভরে গিয়ে নদী এই পানিতে, বন্যার পানিতে মাছ বের হয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে বরিশালে হতাহত 3 জনের তথ্য পেয়েছি, হয়তোবা দিনের চেষ্টায় আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল বরিশাল থেকে আমার কাছে গোটা তথ্য। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।